নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। কলকাতার পার্ক স্ট্রিটের ছায়া এবার রাজ্যের বেলতলি ত্রিবেণী সংলগ্ন এলাকায়। এক বাড়ি থেকে উদ্ধার 3টি মৃতদেহ। বাড়ির দোতলার একটি কক্ষ থেকে উদ্ধার হয় 3 জনের রক্তাক্ত মৃতদেহ। গ্রেপ্তার খুনি সজীব হালদার। ঘটনা তদন্ত শুরু করে এডিনগর থানার পুলিশ। বেলতলি ত্রিবেণী সংঘ এলাকার এক বাড়ি থেকে উদ্ধার হয় 3টি মৃতদেহ। বাড়ির দোতলার একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাদের মৃতদেহ। জানা যায় এই অভিশপ্ত বাড়িতে থাকতেন বাবুল হালদার, তার স্ত্রী সাবিত্রী হালদার, বড় ছেলে সজীব হালদার ও এক গৃহ পরিচারিকা। মঙ্গলবার বিকেলে এক মহিলা তাদের বাড়িতে পান দিতে গেলে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসে আশেপাশের মানুষজন। তাদের বক্তব্য, ওই বাড়ির দোতলার কক্ষে গিয়ে দেখেন বড় ছেলে সজীব হালদার ভারী অস্ত্র দিয়ে 3 জনের মাথায় একের পর এক আঘাত করে যাচ্ছে। গোটা ঘর রক্তে বন্যা বইছে। ঘরের ভেতরে কাগজপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে, জিনিসপত্র সব লণ্ডভণ্ড। এলাকাবাসী সজীবকে আটক করে এডিনগর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এডিনগর থানার পুলিশ। নিয়ে আসা হয় পুলিশ কুকুর টিম। এই ঘটনার খবর পেয়ে ভিড় জমায় এলাকার মানুষজন। পুলিশ জানায় ধৃত সজীব হালদার ঘটনার কথা স্বীকার করেছে। তাকে থানায় নিয়ে আসে এডিনগর থানার পুলিশ। জানা যায় ধৃত সজীব হালদার কারোর সাথে খুব একটা মেলামেশা করত না, প্রায়শই নিজের ঘরে থাকতো সে। পিতা নিহত বাবুল হালদার সরকারি কর্মী ছিলেন, মা সাবিত্রী হালদার ছিলেন গৃহিণী। গৃহ পরিচারিকার ডাক নাম ছিল শিবু। ছোট ভাই কর্মসূত্রে কলকাতায় থাকে। কি কারণে ছেলের হাতে খুন হলো বাবা মা, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেনই বা খুন হতে হলো গৃহ পরিচারিকাকে, তাও প্রশ্নচিহ্নের মুখে। ধারণা করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরেই এই হত্যা। তবে আসল রহস্য বেরিয়ে আসবে পুলিশ তদন্তে। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 7 বছর পূর্বে করিমগঞ্জ জেলার বদরপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করেন পূর্বতন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কিন্তু উদ্বোধন করতে পারেননি তৎকালীন কংগ্রেস সরকার। ইতিমধ্যে কলেজে ছাত্রভর্তির কাজ শুরু হয়, কিন্তু মহাবিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান না করে পঠন পাঠন শুরু করে দেওয়ায় নানা প্রশ্ন ও কিছু দিতে শুরু করে বদরপুর বাসীদের মধ্যে। প্রচলিত নিয়ম অনুযায়ী উন্নয়নমূলক কাজের কৃতিত্ব দাবি করে থাকে রাজ্য সরকার। এটাই চলে আসছে যুগ যুগ ধরে। কিন্তু বদরপুরে অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ে ক্লাস শুরু হলেও রাজ্য সরকার এর কৃতিত্বের দাবি করতে পারল না। এমনকি মহাবিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়নি। কৃতিত্বের দাবি নিতে মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী কেউই পা ফেললেন না মহাবিদ্যালয়ের দুয়ারে। 7 বছর পূর্বে করিমগঞ্জ জেলার বদরপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করেন পূর্বতন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। উদ্বোধন করে যেতে পারেননি তৎকালীন কংগ্রেস সরকার। ইতিমধ্যে আসাম রাজ্যের সরকারের পরিবর্তন হয়। কংগ্রেসকে পরাজিত করে বিজেপি নেতৃত্ব সরকার রাজ্যপাটে বসে। বিজেপি সরকার ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। ছাত্রভর্তির কাজ শুরু হয়, কিন্তু মহাবিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান না করে পঠন পাঠন শুরু করে দেওয়ায় নানা প্রশ্ন উকিঝুঁকি দিতে শুরু করে বদরপুর বাসীদের মধ্যে। প্রদেশ বিজেপির সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্যের এক সাংবাদিক সম্মেলনে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসে। শোনা যাক সাংবাদিক সম্মেলনে তিনি কি বলেছেন। একটু বনোয়া হয়েছে, তার কোনো ফেন্সিং দিয়া নাই। 80টা লেডিজ যেন 80টা লড়ার কারণে হোস্টেল হয়েছে, কিন্তু তার ল'ৰা ছোৱালী অহাৰ পিছত সিহঁতৰ ছিকিউৰিটি কোনে দেখিব? এইটো এটা ডাঙৰ সমস্যা আছে। এইটো যিটো ঠাইত হৈছে এইটো এক্সট্ৰিমিষ্ট প্লেচেছ পাৰ্ক। বাৰিষাত পানী হৈ থাকে আৰু এইটো দি বাংলাদেশ আৰু মিজোৰামৰ হৈ মাইনামাৰলৈকে এক্সট্ৰিমিষ্টবিলাকৰ অহা যোৱা হৈ থাকে। গতিকে তাৰ ফেন্সিং, বেক চাইড ফেন্সিংটো ই মাষ্ট এছেঞ্চিয়েল। এইটোৰ ব্যৱস্থা কৰিবলৈ আমি আমাৰ চৰকাৰৰ ওচৰত যাম। আটাইতকৈ যিটো বেয়া ছাবজেক্ট হ'ল এইটো, এতিয়ালৈকে ইঞ্জিনিয়াৰিং কলেজ হৈ গ'ল, প্ৰিন্সিপালৰ কোৱাৰ্টাৰ হৈ গ'ল, বয়েজ হোষ্টেল, গাৰ্লছ হোষ্টেল হৈ গ'ল, এডমিশ্যনো হৈ গ'ল, বাট দিয়াৰ ৱাজ নান ফেকাল্টি, কোনো হোষ্টেল হোৱা নাই। ফেকাল্টিবোৰ আহি ক'ত থাকিব? বাহিৰৰ পৰা ভাল ফেকাল্টি তেতিয়া আহিব, একমডেশ্যন যেতিয়া ভাল পাব। আৰু আমি আমাৰ চৰকাৰৰ ওচৰত এটা দাবী কৰিম যে 2টা ষ্টাফ বাছ যদি নহয়, যিটো ঠাইত কলেজ বনোৱা হৈছে, ষ্টুডেণ্ট অহা যোৱাৰ কাৰণেও ষ্টাফ বাছ মোস্ট এসেন্সিয়াল। এদিকে 4টি বিভাগে পঠন পাঠন শুরু হওয়ার কথা থাকলেও মাত্র 2টি বিভাগে ক্লাস শুরু হওয়ায় তীব্র ক্ষোভ দেখা দেয় এলাকাবাসীদের মধ্যে। করিমগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গার্হস্থ্য হিংসার বলি এক গৃহবধূ।
মঙ্গলবার রাজধানীর জিবি হাসপাতালে মৃত্যু হয় রূপা সরকার নামে গৃহবধূর। মৃতার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করে মৃতার বাপের বাড়ির লোকজন। গার্হস্থ্য হিংসার বলি এক গৃহবধূ। মঙ্গলবার জিবি হাসপাতালে মৃত্যু হয় গৃহবধূ রূপা সরকারের। স্বামী শ্রীদাম শীল ও শাশুড়ি সবিতার বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করে মৃতার বাপের বাড়ির লোকজন। জানা যায় 22শে জুলাই শ্বশুরবাড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ রূপা। এই সুযোগকে কাজে লাগিয়ে রূপার গায়ে আগুন লাগায় স্বামী ও শাশুড়ি বলে অভিযোগ। অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে 4 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করছিল রূপা। অবশেষে জীবনযুদ্ধে হেরে যায় রূপা। 14 মাস পূর্বে রানীর খামারের অধীন প্রীতিলতার বাসিন্দা রূপার বিয়ে হয় বাধারঘাট স্থিত ওএনজিসির এলাকার বাসিন্দা শ্রীদাম শীলের সাথে। অভিযোগ, বিয়ের পর থেকেই তার ওপর চলত নির্যাতন। নির্যাতনের মাত্রা দিনের দিন বাড়তে থাকে। এর শেষ পরিণতি হলো মৃত্যু দিয়ে। তাদের একটি সন্তান রয়েছে। এই জঘন্য পৈশাচিক ঘটনার দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি চায় মৃতার বাপের বাড়ির লোকজন সহ আত্মীয় পরিজন এলাকাবাসী। জায়গা বেচি ভরে দিয়া জায়গা বেচি ভরে দিয়ে মায়ের জ্বালা যন্ত্রণা দেয়। টেহা দিতাম আমার দিয়ে কুত্তা বললো দাম দিছে না, জায়গা বেচ চালাইছে। তো কেছে তোমার জায়গা দিয়ে বেচছে, এলিগে বেচে না, বিয়ার ঋণ দিত বেচছে। আমার কিছুই দিত, কিছু কেমনে দিব, আমার বিয়ার ঋণ দিছে, বাবু বিয়ার ঋণ দিছে, আমার চেয়ে ধরছে। আমি উজ্জীবন 33,000 লইছি, বন্ধন 33,000 লইছি। লইয়া আমি 1,20,000 টাকা আমি ওষুধের টিহা দিছি। এরপর তারে তোমার তো কোনদিন মারলাম, মার তুমি যদি মারতে তাহলে তো সারলো জীবন। আচ্ছা ভালা। এরপর তো এদিন কাহে করতেছে, কিলো তোর বাপ কই, তোর বাপের কেরোসিন দিয়ে গেছে, তোর কামার লাগাইতাম না, তোর মা বলে কেরোসিন দিয়ে গেছে, আমার মা কেরোসিন দিয়ে গেছে, আমার মা দি কইছে কেরোসিন দিলে বলে আগুন লাগাই দিতে। এরপর তো আবুটা দিলা, তোর কাম লাগাইতাম না। এরপর দিছে, আবুটারে নিছে, নিয়ে আসে তোর মার কাছে দিয়েছে। তোর মা কয় বাবু কই যাবি, কেরোসিনটা বললে আই এদিকে আবুটারে দিয়া। আর তার মা হয়েছে কেরোসিন দিছে, দিয়া সেরা বাড়ি লাগাই দিছে বলতে একটা চিল্লি দিছে আমার মায়া। লগের ফার্স্টের বাড়ি দিলীপ বললা কয় কি নাম জানি কইতারে, দিলীপে কইছে একটা চিল্লি দিছে পরে দিলীপে আয়া তারা বাড়ি ঘুরে আবার গেছে বাড়ি। সুটকুল তো গেছে গিয়াও না, আবার চিল্লি অন্য আবার আইসে আয়া মায়ের কোন ঘুরে গেছে ঘুরে লাইছে পরে কমাসি কিতা করছে এটা কমায়ের মার কাছে ফোন করো, ইয়ার নাম্বার নেই। এরপর আমার বোনের কাছে ফোন করছে নন্দনগর। এরপর নন্দনগর থেকে কে করছে আমার রাত্র বাজে। তারপর বইনে আমার ফোন করছে, আমি যখন তখন আমি লই আসছিল। আয়া দেখি এমন অবস্থা। আয়া মায়া কয় এই তুমি বাইরের ভাত খাইতে না, তুমি কেলে মিথ্যা কথা কই নাইলে তুমি বাইরের ভাত খাইতে না। মায়ের তাই ননদও কইতাছে কেন মিশা কথা কইতাম করে নাইলে তুমি বাইরের ভাত খাইতে না, তুমি তো বাইরে ভাই যাবা বাইরের ভাত খাইতে না। তারপর কিতা কইতাম, এরপর কয় বলে আমরা আমি নিজে আগুন লাগাই দিছি। কয় না আমি মিশা কথা কই দিতাম না। এরপর মিশা কথা কখনই লাগবো, তাই দা মোবাইল ইয়ে করে তো রাখছি। আজকে 16 দিন আগে মায়ের সিজার হয়েছে। সিজারের সময় 5 দিন আমি ডিউটি দিছি রাত্রেবেলা। 6 দিনের দিনও কবিতা আমি আজকে জানগা আমার মাইব। এরপর আমি কই তোমরা কই নিবা, আমার বাড়িতে আমি নেব। জামাই লোক কিছু কইলাম না, মায়ের গিয়ে মারা দূরি করে। জামাইরে কইলে তোর মা তোর নিত করে, একটা রাত্র লাগে না মায়ের শাশুড়ি জামাই। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ঋণ প্রদান, ঋণ আদায় ও সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের প্রধান কার্যালয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী বিজিতা নাথ। এদিনের শিবিরে শিক্ষা, ব্যবসা ও পরিবহন ক্ষেত্রে সহায়তার জন্য ঋণ প্রদান করা হয়। ত্রিপুরা তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী ও সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয় সচেতনতা, ঋণ প্রদান এবং ঋণ আদায় শিবির। ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী বিজিতা নাথ। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সুভাষ দেবনাথ, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ। এদিনের শিবিরে শিক্ষা, ব্যবসা ও পরিবহন ক্ষেত্রের সহায়তার জন্য ঋণ প্রদান করা হয়। আমরা যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, আমাদের আগামী দিনে পিছন থেকে সামনে যাওয়ার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতিটা
কতদূর আমরা নিয়েছি, আমাদের আর কতটা নেওয়া দরকার এবং দেশের কি পরিস্থিতি, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কি কর্তব্য রয়েছে, তার কারণেই আমাদের এই কর্মসূচিগুলো নিতে হচ্ছে। কারণ এখন রিকভারি নিয়ে খুব একটা বেশি বলবার সুযোগ নেই, কারণ আমরা অন্তত রাজ্যের মানুষের কাছে এই বিষয়গুলি জানান দিতে পেরেছি বা বুঝাতে পেরেছি যে লোন নিলে পরে সেটা রিকভার করতে হয়। একটা সময় তো মানুষের মধ্যে ধারণা হয়ে গিয়েছিল সরকারি টাকা মানে সেটা আর ফেরত দিতে হবে না, এবং সেটা ধারণা হয়ে গিয়েছিল না, ধারণাটা তৈরি করে দেওয়া হয়েছিল। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ বাংলা। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে সুন্দর হে। ফিরে এলাম বিরতির পর। পাথারকান্দির অধীন শিপাছড়া গ্রামের চাকমা বস্তিতে বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও হানা দিচ্ছে বন্য হাতির দল। এলাকার জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। পাথারকান্দির অধীন শিপাছড়া গ্রামের চাকমা বস্তিতে বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও হানা দিচ্ছে বন্য হাতির দল। এবার চাকমা বস্তির বাসিন্দা দিনমজুর রঞ্জিত চাকমার বাড়িতে হানা দেয় বন্য হাতির দল। তার ঘরের দেওয়াল ভেঙে ফেলে হাতির দল। অল্পতে রক্ষা পায় রঞ্জিত চাকমার পরিবার। জানা যায় দীর্ঘদিন ধরে এই এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে 7টি হাতির এক দল। ঘরবাড়ি থেকে শুরু করে ফসল নষ্ট কিছুই বাদ দিচ্ছে না এই বন্য হাতির দলটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন বিভাগের কর্মীরা। এলাকার জনগণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে এলাকাবাসী আমাদের প্রতিনিধিকে জানান। কালকে রাত্রে গত রাত্রে একটা সময় আইসে হাতিগুলা, আমরা জানি না যে সময় আইসে এই সময় ওইদিকে এদিকে ঘুরে গেল, বাদে অন্য গিয়া চিল্লাচিল্লি শুরু হওয়ার বাদে আমরা জানি, বাদে আমরা বাগছি, বাগার বাদে ওই যে খেদানি বাদে এই গুপ ভাঙি দিছে। সাতটা আমি খালি 2টা দেখছি, কিন্তু 7টা প্রত্যেকদিন হয় আগে একবার ফুরিয়া গেল, ভাঙে গেছে আগে। করিমগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মামাতো বোনের বিয়েতে বাজি ফোটাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় এক কিশোর। ঘটনা ইন্দ্রনগর এলাকায়। অসতর্কতায় বাজির আগুনে ঝলসে গিয়ে বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে কিশোর হাদিস মিয়া। মামাতো বোনের বিয়েতে বাজি ফোটাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় এক কিশোর। ঘটনা ইন্দ্রনগর এলাকায়। রাতেই জীবিতে নিয়ে যাওয়া হয় আহত কিশোর হাদিস মিয়াকে। তার পুরো মুখ বাজির আগুনে ঝলসে যায়। জানা যায় মামাতো বোনের বিয়েতে বাজি ফোটাচ্ছিল হাদিস সহ অন্যান্য কিশোররা। একটি না ফোটা বাজির বারুদ বের করে পুনরায় ফোটাতে গেলে আচমকা বিস্ফোরণ ঘটে। আগুনের ঝলকায় পুড়ে যায় হাদিসের মুখ। আহত হাদিসের বাবা তাহার মিয়া দিনমজুর। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাকরুদ্ধ গোটা পরিবার সহ আত্মীয় পরিজন। অসতর্কতায় বাজির আগুনে ঝলসে বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে কিশোর হাদিস মিয়া। সেদিন বিয়ে গেছিল আমরা বাড়ি, ওরা বাজি জানিয়ে আনছে, এরা 2-3 জন ছেলে আসলো আর কি, এরা বাড়ি ওই যাইছে বাজির বারোটি খুললা যাইছে ম্যাচটা দান বাড়ি দিছে, হঠাৎ করে মুখে লেগে আছে। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাস শহরে পাইতুর বাজারস্থিত অটো স্ট্যান্ডের পাশে এক ভণ্ড সাধু হাতে নাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা উত্তম মধ্যম শুরু করতেই খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ভণ্ড সাধু ও তার 3 সহযোগীকে থানায় নিয়ে আসে। কৈলাস শহরে পাইতুর বাজারস্থিত অটো স্ট্যান্ডের পাশে এক ভণ্ড সাধু হাতে নাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা উত্তম মধ্যম শুরু করতেই খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ভণ্ড সাধু এবং তার 3 সহযোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার দলে 4 জন ছিল, তার মধ্যে 2 জন পুরুষ ও 2 জন মহিলা ছিল। এই দলের সর্দার হলো হুমায়ুন কবির নামে এক যুবক। তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে কখনো বলে বিশালগড়ে, আবার পরক্ষণেই বলে বক্সনগর। কি নাম তোমার? আমার নাম বাবুল মিয়া। কোন জায়গায় বাড়ি? বিশালগড় পুঠিয়াতে। এখানে কেন লেগেছো? কবিরাজি ওষুধ বিক্রি করি। তো এখানে কি হয়েছে? ওষুধ অনেক কাজ করছিলাম, প্যারালাইসিস, কাজ হয় নেই, উনি ধরছে, উনি টাকা ফিরিয়ে দেবো।
এটাই মানে তুমি কবিরাজি করো, মানে ওনার প্যারালাইসিস ভালো করে দিবে। করতে আসলাম, ভালো হই নাই। এখন টাকাটা উনি 10 কইছে, টাকাটা ফিরিয়ে দেবো। তুমি কি করতেছো? আমি টাকা ফিরিয়ে দেবো। তুমি যে এই যে সরকারি সার্টিফিকেটটি দেখাইতেছো, এগুলি তো সব একটাও তো মানে অরিজিনাল না। রাখি আমি দেখতে, আমার বাবারও আছে। না তুমি যে দেখাইতেছো তো সবরে তো দেখাই না, আমার তো বেগেই বুঝে থাকে। দাম দিয়ে না দেখাইলে সবে। আচ্ছা, এখন যে আমরা দেখলাম যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, এগুলো তো জাল। জেরেস বলতে এগুলো তো জাল। আমারও বাবা আসলো, কাগজ সার্টিফিকেট বাবা। এটা বক্সনগর কোন জায়গায় বাড়ি? কুটিয়াতে 4 নম্বর ওয়ার্ড। তো এই যে মানুষটা করতেছে, তুমি মানুষের ব্যাপারে করিয়া টকাইয়া টাকা নিতেছো, এটা কি ঠিক? আমরা ওষুধ দেই ভাই, 10টা করি, 5টা হয়, 5টা হয় না। যার কাজ না হয়েছে টাকা উনি কইছে দেবো, দিয়ে দেবো। এখন মানে তাহলে পাবলিকের কথাটা কি মিথ্যা? না না, মিথ্যা না তো। তুমি ব্যাপারে করছো না? আমি তো ওষুধ দিছি, কাজ হয়নি, এখন টাকা দিয়ে দেবো। আমি তো যদি চুরি করেও নিই নাই। হ্যালো, হুমায়ুনের নিকট জাল আধার কার্ড এবং জাল সার্টিফিকেট পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 6 মাস পূর্বে গ্রামের সাধারণ মহিলাদের কাছ থেকে নানা রোগ নিরাময়ের জন্য বুজরুকি করে প্রচুর টাকা হাতিয়ে নেয় হুমায়ুন। মঙ্গলবার তাকে হাতের কাছে পেয়ে ভণ্ড প্রতারক হুমায়ুনকে চিনে ফেলে গ্রামবাসী। ঘরের মধ্যে অশান্তি লাগে, এটা লাগে কইছে আর কি জানি, হ্যাঁ 1 মাসের ভিতরে এটা ঠিক করে দিব কইয়া কইছে। আমরা 2600 টাকা দিতাম, আমি কইছি অত টাকা নাই, 2200 টাকা লইয়া গেছে। কবে নিছে? ওই যার আজকে 1 বছরের মতো হই যা, মানে আমরা খুঁজছি কিন্তু পাইছি না। মানে 1 বছর আগে নিছে। আমার বাবুরে বালা কইরা দিব কইয়া টাকা পয়সা লইয়া গেছে। আমার 2টা গলার চেইন নিছে, আমার ভাই আমার গলার চেইন একটা লইয়া গেছে। টাকা 3000 টাকা নিছে, আমার কাছ থেকে 500 টাকা লইয়া গেছে। মানে আমার বাবুরে বালা কইরা দিব। আপনার টাকাটা কে লাগিয়ে দিবেন? ওই তো হ্যাঁ মানে পয়সা আমরা অসুস্থ তারা বালা করে দিব, লাঠি লইয়া দাঁড়ান আছে, তাই না বালা কইরা দিব, হ্যাঁ গ্যারান্টি দিছে। তারপরে আমরা এই বিশ্বাস হয়ে তার টাকাটা। মানে আপনার বাবার কি অসুখ? তাই না প্যারালাইসিস, হ্যাঁ কইছে বালা করতে পারবো। আর আপনার স্বামী কি অসুখ? এইটাই আমনে গরম মধ্যে মদ খায়, আমি জায়গায় কইলাম হ্যাঁ কবিরা দিব, দিব কইয়া আমরা বিশ্বাস হয়ে টাকাটা দিছি। এমন ভাবে তোমার সামনে স্ত্রী তাই তুমি মদ খাও? হ্যাঁ, এবার সারাইবো মদ খানি। কে লাগি টাকা নিছে? মিসেস কাছ থেকে নিছে 2200 টাকা, গলার চেইন একটা। আমার এ মদ খানি ছাড়াইব, এটা তো আমি জানি না। আজকে ধরার পরে আজকে জানি যে আমার বুট কাছ থেকে 2200 টাকা নিছে, গলার চেইন নিছে একটা। 2200 না 2600 টাকা? হ্যাঁ 2400 টাকা সোনার চেইন নিছে, রূপার চেইন। কি হইছে? জমা তো টাকা পাই। কাজ হই না ভাই। হ্যাঁ কাজ হই না। মানে উনি যে কথাটা কইছেন, কথাটা কি সত্য? হ্যাঁ সত্য, কাজ হই না। তো তুমি ওনার মেসেজ থেকে কি মানে টাকা নিছলা? হ্যাঁ নিছিলাম। তো কেন নিছলা? নিছিলাম ওষুধ দিয়ে, কাজ হই নাই। আমার টাকা দিয়ে দাও, কাজ হই নাই, টাকা দিয়ে দিবা। এভাবে কত ভণ্ড প্রতারক প্রতিদিন গ্রামের সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে প্রতারিত করে যাচ্ছে, তার দৃষ্টান্ত মিলল এদিনের ঘটনার। জনগণ একটু সচেতন হলেই হুমায়ুনের মতো ভণ্ড প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার উদ্বোধন করা হলো করিমগঞ্জ জেলার বদরপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি দীপঙ্কর রায় কর্মকার, বিজেপির নেতৃত্ব হাফিজ নজরুল ইসলাম প্রমুখ। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার উদ্বোধন করিমগঞ্জ জেলার বদরপুরে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি দীপঙ্কর রায় কর্মকার, বদরপুর ব্লকের বিডিও মুন মজুমদার, বিজেপির নেতৃত্ব হাফিজ নজরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলার জেলা শাসক প্রদীপ কুমার তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ এবং মানবতাবাদী নীতিকে সামনে রেখে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু মুসলমান নয়, ভারতবাসীর কল্যাণে কাজ করে আজ গোটা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসাবে স্থান করে নেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, বিগত সরকার জনগণকে শুধু ভোটের স্বার্থে ব্যবহার করেছেন। উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি হয়েছে। নেতারা সাধারণ মানুষকে শুধু তাদের পেছনে ছুটতে শিখিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন থেকে শুরু করে প্রতিটি বিভাগে ঘোটালা হয়েছে। মোদী সরকারের 3 বছর শাসনকালে একটুও দুর্নীতি হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক আলোচনা রাখতে গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের সফলতা তুলে ধরেন। অন্যদিকে উজ্জ্বলা যোজনার প্রচার ঠিকমতো হয়নি বলে প্রায় অর্ধেক গরিব
জনগণ আবেদন করতে পারেননি এমনই অভিযোগ জেলাবাসীর। জেলার ৯৮,০০০ আবেদনকারীর মধ্যে ৪,২০০ জনকে উজ্জ্বলা যোজনা প্রকল্পে গ্যাস সামগ্রীর বিতরণ করা হয়। মঙ্গলবার বদরপুরে উজ্জ্বলা যোজনা প্রকল্পে ১২৫ জনকে গ্যাস সামগ্রী বিতরণ করা হয়। আমার একটু টোটেল মই ডিস্ট্রিক্টৰ ফিগাৰটোহে আছে, মই বদৰপুৰৰ ফিগাৰটো লোৱা। ডিস্ট্ৰিক্টৰ ফিগাৰ আছিল আমাৰ একচুৱেলি SCCC যিটো কয় ছ'চিঅ' ইকনমিক কাষ্ট চেঞ্চাৰ 2011 মতে 98,000 মানুহ এলিজিবল উজ্জ্বলা যোজনাৰ আধাৰত মানে বেনিফিট পাবৰ কাৰণে। তাৰ এতিয়ালৈকে আমাৰ 24,000 এপ্লিকেণ্ট আমাৰ জমা হৈছে বিভিন্ন গেছ এজেঞ্চিত। 10টা গেছ এজেঞ্চি আছে আমাৰ গোটেই কামৰূপ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত। তাৰে 4,200 ইতিমধ্যে আমি আইডেণ্টিফাই কৰি ডিষ্ট্ৰিবিউশ্যনৰ কাৰণে ব্যৱস্থা লৈছোঁ। অলৰেডি আমাৰ আনুষ্ঠানিকভাৱে গোটেই জিলাৰ কাৰণে বিধানসভাৰ উপাধ্যক্ষ মহোদয় দিলীপ কুমাৰ পালৰ উপস্থিতিত 6 তাৰিখে আমি আনুষ্ঠানিকভাৱে কানুগঞ্জত আমি বিতৰণ কৰিছোঁ কিছু। আৰু এতিয়া আমি বদৰপুৰ এলেকাৰ বদৰপুৰ সমষ্টিত 2টা গেছ এজেঞ্চি আছে। এই 2টা এজেঞ্চি একজেক্ট মোৰ তথ্য নাই, কমেও 600-700 মানুহ মিনিমাম এই সমষ্টিটোৰ অন্তৰ্গত মানে উজ্জ্বলা যোজনাৰ অধীনত উপকৃত হ'ব। আজি 125 জন বেনিফিচিয়াৰীৰ মাজত আমি এই গেছটো বিতৰণ কৰিছোঁ। সমগ্ৰ ডিষ্ট্ৰিক্টত কেইদিনৰ ভিতৰত শেষ কৰা হ'ব? ইতিমধ্যে বেছিভাগ গেছ এজেঞ্চিতে সমাপ্ত হৈছে, 2-এটা হয়তো গেছ এজেঞ্চিত হোৱা নাই। ছাৰ, যোৱা দিনত দেখা গৈছে যে এনেকুৱা চৰকাৰী আঁচনি কোনো বেনিফিচিয়াৰী লৈ গ'লে তাৰ পিছত এইটো বেছি দিয়ে। যদি এনেকুৱা অভিযোগ আপোনাৰ ইয়াৰ পৰা আহে তেতিয়াহ'লে আপোনালোকে কি ব্যৱস্থা ল'ব? বেছি দিয়া প্ৰমাণটোতো নাথাকিব, প্ৰব্লেম এটা দিগদাৰ। বেছি দিয়া বুলি কয় না কি, যদি আমি তাৰ নামত যদি কাগজটো ট্ৰেন্সফাৰ একচুৱেলি উইল ইনষ্ট্ৰাক্ট ডেট হেৰি যে এজেঞ্চি যাতে কাগজটো ট্ৰেন্সফাৰ নকৰে। বেছি দিবতো অফিচিয়েলি নোৱাৰিব। গেছ এজেঞ্চি যদি মানুহটোৰ নামত যদি ট্ৰেন্সফাৰ নকৰে কাগজটো, এনে আনঅফিচিয়েলি বেছি দিব পাৰে পইচা লৈ, কিন্তু ট্ৰেন্সফাৰ নহ'ব। আমি গেছ এজেঞ্চিক ইনষ্ট্ৰাকশ্যন দিম যাতে এই গেছ এজেঞ্চিৰ নাম্বাৰটো ট্ৰেন্সফাৰ কৰি নিদিব লাগিব। লাইফ লং ট্ৰেন্সফাৰ নহয়। আজি ৰাতিপুৱাৰ পৰা জিলা উপায়ুক্ত, ছুপাৰিণ্টেণ্ডেণ্ট পুলিচ আৰু BDO মহোদয়াক লৈ গোটেই বদৰপুৰ সমষ্টিত যোৱা 10 বছৰত যি খেলি মেলি হৈছে তাৰ এটা বাস্তৱ চিত্ৰ আমি জিলা উপায়ুক্ত, পুলিচ ছুপাৰ আৰু BDO মহোদয়াক দিব পাৰিছোঁ বুলি মই ভাবোঁ। আপোনালোকে জানে যে ইয়াৰ যে জনপ্ৰতিনিধি কালীগঞ্জ বজাৰত এখন মাৰ্কেট ছেট বনাইছে, 2011-12 টেণ্ডাৰ হোৱা। এইটো কমপ্লিট কৰি আজিৰ দিনতো দিব পৰা নাই, গোটাই দিব পৰা নাই। ঘৰবিলাক বিক্ৰী কৰি দিছে যোৱা ইলেকশ্যনৰ আগত। আজি জিলা উপায়ুক্ত গৈছে, বিল্ডিং এতিয়াও কণ্ট্ৰেক্টাৰৰ হাতত। সেই বিল্ডিঙত দোকান খুলি মানুহ ব্যৱসা আৰম্ভ কৰিছে। জিলা উপায়ুক্ত সুধিছে আপোনালোকক পাৰ্মিশ্যন কোনে দিলে বহিব বিজনেছ? কৈছে আমাক MLA দিছে। MLA কৈছে তুমি বহা গৈ তাতে। তেওঁ সুধিছিল জিলা উপায়ুক্ত যে পইচা। বদরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন নিউজ বাংলার পর্দায়। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। 1 বছরে পরপর 3 বার চোরদের হানায় গায়েব হলো বহু মূল্যবান জিনিসপত্র। প্রতিবার পুলিশের দ্বারস্থ হলেও মিলছে না কোনো নিরাপত্তা। ঘটনা রাজধানীর মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায়। ইতিমধ্যে পরপর 2টি দোকানে চুরি হওয়ায় পুলিশের ভূমিকার ক্ষোভ উগরে দেয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 1 বছরে পরপর 3 বার চোরদের হানায় গায়েব হলো বহু মূল্যবান জিনিসপত্র। প্রতিবার পুলিশের দ্বারস্থ হয়েও মিলছে না কোনো নিরাপত্তা। উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রী। দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তিতে কপালে হাত ব্যবসায়ীদের। নিরাপত্তাহীনতায় ভুগছেন ছোট বড় ব্যবসায়ীরা। ঘটনা এখানেই শেষ নয়। চুরির পর মামলা নিতে ফাঁড়ি ও থানার মধ্যে চলে দড়ি টানাটানির খেলা। নিশিকোট
কুটুম্বদের আটক করার পরিবর্তে পুলিশ বাবুরা ব্যস্ত কার এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হয়েছে তা নিয়ে। দায়িত্ব এড়াতেই ব্যস্ত পুলিশ বাবুরা বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই ঘটনায় হতবাক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। কোন থানার দ্বারস্থ হবেন তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। এই ঘটনা খোদ রাজনীতির ব্যস্ততম নাগেরজলার মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায়। মঙ্গলবার দোকান খুলে ব্যবসায়ীরা বুঝতে পারেন তাদের আবার সর্বনাশ হয়েছে। নিশি কুটুম্বদের দল হাতিয়ে নেয় দোকান সামগ্রী সহ নগদ টাকা। একটি নয়, পরপর দুটি দোকানে চুরির ঘটনায় মডার্ন ক্লাব এলাকা তীব্র উত্তেজনা দেখা দেয়। পুলিশের ভূমিকার ক্ষোভ উগরে দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তো চা দোকানে বুঝে এভরিডে দুধ, এই দামি দামি সব দামি, হরলিক্স, ঘি, তেলের প্যাকেট, ডাইলের বস্তা, অনেক কিছু মাল লেগেছে, মানে কোনো হিসাব নাই। দোকানের মধ্যে কত রকম জিনিস থাকে। আনুমানিক কত টাকা? প্রায় ধরেন আপনার নিচে 60-70 হাজার টাকা পড়ব। ঘটনাটা মানে কোন সময় হয়েছে আপনারা? এটা আমার মনে 1টা-2টার পরে গেছে এবং আরো 3-4 বার হয়েছে। তো সবচেয়ে বড় আজকে 1 বছরের ভিতরে 3বার রিপোর্ট করা আছে। আয়ার লেখা লিয়ে গেল, কোনো কাজ নেই। পুলিশের ভূমিকাটা কিরকম? পুলিশের ভূমিকা তো এদুরই, তারা কয় ডিউটি করে। আমরা তো 3 জন পুলিশ দেয়, আমরা এদিক থেকে স্টিল ব্রিজ যাই, এদিক থেকে আইতে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমরা স্টাফ তো কম। এদের বহুত বিবৃতি তাদের। এর আগে কি চুরি এরকম হয়েছিল? হ্যাঁ, আরো তো আমার 1 বছরের ভিতরে 3বার হয়েছে। 3বার হয়েছে। পুলিশ ধরতে পারছে না? কিচ্ছু ধরতে পারছে না। এবং বটতলা গেলে তারা কোথাও এডিনগর গেলে বটতলা, এই মানে উল্লা পাল্টা বক্তব্য। কোনো আমি এটা কোনো আগামাতা পাই না। কি পুলিশ হইতো নাকি এলাকার মিডিয়া কোনো চক্র আছে, কোনো আমি বুঝতে। টোটাল কটা ধরনের চুরি হয়েছে এই এলাকার? অনেকটি। এইখান থেকে সুতার দোকান থেকে দৌড়ে আছে। এটা আজকে গ্যাসের মানে এক লোকে এক রাইতে 3-4টা দোকান চুরি। ওই তো কয়েকদিন আগে নিয়েছিল আমার 4 দোকানের বেতন। কার কার দোকানে চুরি হয়েছে? আজকে আমার দোকান অনন্ত খবর পাইছি, আর কোনো খবর নাই। আর ওই আমার বাতিজা এর দোকানও চুরি হয়েছে, মানে কিছু মাল টাল দিয়েছে। না, আমার তো কোনো জামাল আসলো পুরো এক পুরো খালি করে দিয়েছে। আছে পুরো ব্যাংকে পুরো সব লিখে আমরা এই করে মতো করেছে করিয়াম যা আসলো মাল টাল যা। আর এটা নতুন না, প্রত্যেকবার এমন হইতেছে। আমরা প্রত্যেকবার কমপ্লেন করতেছি, কোনো লাভ হইতেছে না। আমরা যা আসলো মানে পুরো সর্বস্ব লয়ে আছে করে যা আছে, তারা তো বইয়া লাভই নাই। আমার দুনিয়া লয়েছে, দুনিয়া লয়েছে না, সব লয়েছে আমরা মানে পয়সারও পাবে। আর এই জায়গার মধ্যে যদি এইভাবে শুরু এমন নাকের দোকান, কোনো পুলিশের ব্যবস্থা নাই। আজকে একটা মেয়ে ছেলে রাত্রেবেলা কেসেতে আসলো এবং এই নাগেরদোলাতে ছেলে পুরুষ মেয়েরা যে আজকে হঠাৎ বিপদে ওইটা যে একটা আস্থানা নিব, কোনো সুবিধা নেই। নিয়মে এনে কন্টিনিউ পুলিশ দেওয়া দরকার। আচ্ছা, রাতের বেলা কি এই যে উড়াল ফুলের কাজ সেটার মধ্যে কি রাতে বেলা কোনো আপনি রাত্রে 2টার সময় আমার ছোটো ভাই যায় করিয়ে দিয়ে চাকরি করে, হ্যাঁ ট্রেন 1টা-2টার সময় যায়, একটা লোক পুকে দেয় না, পোকা নাই, পুলিশও নাই। আর পুলিশ জিজ্ঞাসা করলে কোনো আমরা তো ডিউটিতে আছি, আইসি গেছি, কিন্তু পুলিশের সামনে 3 দোকান, এই যে রসরাজ, এই জুতার দোকান, প্রেস, সুনীতি প্রিন্টার, ওষুধের দোকান, 4টা দোকান একসঙ্গে চুরি হয়েছে। পুলিশের ভূমিকাটা নিয়ে কি মানে কোনো রকম কোনো কাজ নেই পুলিশের, কোনো কাজ নেই। ওই যে আগে বলতো না চোর পুলিশের খেলা, এমন অবস্থা তো করছি আমরা। ওখানে নিজের সম্পত্তি নিজে রক্ষা করো, এমন ভাব। মানে দুয়ান ঘুমাইতে হলো রাতে বেলা এসে রাখলে অনেক কিছু করার লাগবে, মানে কিছু করার নাই। তখন খাই আমার দুয়ান ঘুমাইতে বুদ্ধিমান সরকারের কোনো চিন্তাধারা নেই। চিন্তাধারা থাকলে এই অবস্থা নেই। আজকে এই দোকান, কালকে এই দোকান, এবং সারা ত্রিপুরের যে অবস্থা, সারা ত্রিপুরের যে উপদ্রব, গভর্নমেন্ট কোনো স্টেপই নেই। বুধবার কমলাসাগর বিধানসভার অধীন ফুলতলি এবং পাণ্ডবপুর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে কংগ্রেসের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল রায়, প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা প্রমুখ। বুধবার কমলাসাগর বিধানসভার অধীন ফুলতলি এবং পাণ্ডবপুর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে কংগ্রেসের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল রায়, প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা, প্রদেশ কমিটির সম্পাদক জয়েদুল হোসেন, ব্লক সভাপতি চিত্ত সূত্রধর প্রমুখ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গোপাল রায় বলেন, ফুলতলিতে কংগ্রেসকে রোখার কোনো শক্তি নেই। আমি এখানে বলে যাচ্ছি, জনগণই শক্তি।
নেতা পাওয়ারে আনতে পারে, জনগণ আনতে পারে। আপনারা জানেন ৭৭ সালে আমরা ভারতবর্ষে বিপর্যয় এসেছিল, একটা জনতা সরকার হয়েছিল মোরারজি দেশাইয়ের সময়, থাকতে পারেনি। 2000 মোরারজির পরে আবারও প্রধানমন্ত্রী হয়েছে আরেকজন, 3 জন প্রধানমন্ত্রী হওয়ার পর শেষ কংগ্রেস 80 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আবার কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে আমরা এসেছিলাম। কমলাসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম এই পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया, और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हो।